আসসালামু আলাইকুম। আমাদের চতুর্থ ভিডিওতে সবাইকে স্বাগতম। মার্চেন্ডাইজিং প্রসিডিউর আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভিডিওতে অনেকগুলো বিষয় আলোচনা করছি। আজকে চতুর্থ ভিডিওতে আমরা আসছিলাম। তো চতুর্থ ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব তো ফেব্রিকের সোয়াচ সাবমিশন ফর অ্যাপ্রুভাল। তো ফেব্রিক যে বায়ার, যদি একটা বায়ার 20টা স্টাইল দেয়, 20টা স্টাইলের মধ্যে মূলত দেখা যাচ্ছে 5 থেকে 6 ধরনের ফেব্রিক থাকে। তো মার্চেন্ডাইজিং এর জন্য ফেব্রিক চেনা খুব ইম্পর্টেন্ট। আপনাকে মার্চেন্ডাইজার হিসেবে সব ধরনের ফেব্রিকের সোয়াচ আপনার কালেকশনে থাকতে হবে। তো আরএনডি ডিপার্টমেন্টে সব ধরনের ফেব্রিকের সোয়াচ যেগুলো তারা ডেভেলপ করছে সেগুলো কালেকশন থাকে, সেখান থেকে গিয়ে গিয়ে আপনাকে ফেব্রিক কিনতে হবে। তো স্টুডেন্ট লাইফ থেকে আপনার বিভিন্ন ধরনের ফেব্রিক কালেকশন করতে হবে। ফেব্রিকের এক্সপিরিয়েন্স যত বেশি থাকবে আপনি তত ভালোভাবে মার্চেন্ডাইজিং করতে পারবেন। তো ফেব্রিক হচ্ছে কোনোটা থাকে সিঙ্গেল জার্সি, জিএসএম থাকে 150, 160। আর যেগুলো থাকে হেভি জার্সি, জিএসএম এরকম থাকে 250 বা 220। এরপরে থাকে ফ্লিচ, এই ধরনের ফেব্রিকের জিএসএম থাকে, এটা হচ্ছে ব্রাশ ব্যাক ফ্লিচ, 300 জিএসএম এর হয় বা 320। এরপরে লুপ ব্যাকটেরি, তো লুপ ব্যাকটেরি ফেব্রিকের ক্ষেত্রে জিএসএম 280, 290 বা 320, যেটা বায়ার রিকোয়ারমেন্ট থাকে কাছাকাছি জিএসএম এর হয়। এছাড়াও থাকে ডিজাইন জার্সি, ফর এক্সাম্পল ডিজাইন জার্সির জিএসএম থাকে 220 বা 240। এরপরে মেশ ফেব্রিক থাকে 10 টাক মেশ বা এই ধরনের বিভিন্ন ধরনের ফেব্রিক থাকে। তো এই ফেব্রিকের সোয়াচ নেওয়ার পর থেকে এই ফেব্রিকের ফুল ডেভেলপমেন্ট এবং এই ফেব্রিকের ডাইং করার পর একদম বায়ার সোয়াচের সাথে আমাদের যে ফ্যাক্টরি সোয়াচটা সেটা একদম ওকে কিনা, এটা মার্চেন্ডাইজারের কাছে একদম ইন পয়েন্টে যে ক্রস চেকিং হয় সেটা হচ্ছে মার্চেন্ডাইজিং টেবিলে। তো সচরাচর ফেব্রিকের সোয়াচটা ভালোভাবে অ্যানালাইসিস করার পর এই ফেব্রিক কি কি ফিনিশ আছে সব কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী ওকে আছে কিনা সব চেক করার পর একটা ফেব্রিকের সোয়াচ বাইরের কাছে পাঠাতে হয়। তো বাইরের কাছে মূলত A4 সাইজের সোয়াচ পাঠাতে হয়। আহ, বেশিরভাগ বাইরের ক্ষেত্রে মূলত 3 কপি সোয়াচ পাঠাইতে হয়। এক কপি হচ্ছে লোকাল বাইং অফিস অর্থাৎ বিডিতে, বিডি বাইং অফিসে। এক কপি হচ্ছে হংকং অফিসে। তো বেশিরভাগ বাইরে একটা হংকং অফিস থাকে। এরপরে ডিরেক্ট বায়ারের কাছে, যদি সেটা ইউএস এর বায়ার হয় ইউএসএ তে, যদি সুইজারল্যান্ডের বায়ার হয় সুইজারল্যান্ডে। তো সবার কাছে সেম কপিটাই পাঠাইতে হয়। আর রেফারেন্সের জন্য ফেব্রিক ডিপার্টমেন্ট 1 কপি সোয়াচ রাখবে এবং মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের কাছে 1 কপি সোয়াচ থাকবে। তো প্রত্যেকটা সোয়াচ ফেব্রিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক সময় এওপি থাকে, অল ওভার প্রিন্ট। এই ক্ষেত্রে এওপি ফেব্রিকের ক্ষেত্রে বায়ার কিছু রিকোয়ারমেন্ট থাকে, কিছু এক্সট্রা ফিনিশ থাকে, সেই অনুযায়ী ফেব্রিকটা ডেভেলপমেন্ট করার পর ইউপির ক্ষেত্রে ফুল ডায়ার 2 মিটার অথবা 3 মিটার ফেব্রিক বায়ারের কাছে পাঠাইতে হয়। তো যেটাই আমরা বায়ারের কাছে পাঠাবো, ফর এক্সাম্পল বায়ার আমেরিকাতে, আমরা আমেরিকান বায়ারের কাছে একটা ফেব্রিকের সোয়াচ পাঠাচ্ছি, সেম কপিটা হংকং অফিসে পাঠাইতে হবে এবং সেম কপি বিডি বাইং অফিসেও পাঠাইতে হবে। এটা হচ্ছে সব বেশি, মানে মোস্ট অফ দ্য কেসেস পার্সেল অ্যাপ্রুভাল রিলেটেড যে পার্সেলগুলো থাকে সেগুলো এইভাবেই 3 কপি করে পাঠাইতে হয়। এরপরে প্রিন্ট এমব্রয়ডারি স্ট্রাইক অফ সাবমিশন ফর অ্যাপ্রুভাল। যখন আমরা CS1 স্যাম্পলটা স্টার্ট করার ঠিক আগ মুহূর্তে ফেব্রিক রেডি হয়ে গেছে, অ্যাকচুয়াল ফেব্রিক দিয়ে এই অ্যাকচুয়াল ফেব্রিকের কাট প্যানেলের উপরে প্রিন্ট এবং এমব্রয়ডারিটা প্রেস করা হয়। প্রিন্ট এমব্রয়ডারি একদম প্রেস করার পরে অ্যাপ্রুভালের জন্য বায়ারের কাছে পাঠানো হয়। তো স্ট্রাইক অফ অ্যাপ্রুভাল মিনস গার্মেন্টসের বডিতে প্রিন্টটা অ্যাটাচ হওয়ার আগেই প্রিন্টের কোয়ালিটি এবং প্রিন্টের যে মেথড, বিভিন্ন ধরনের প্রিন্ট মেথড আছে, রাবার প্রিন্ট, তারপরে ফয়েল প্রিন্ট,
বিভিন্ন ধরনের প্রিন্টিং মেথড আছে, এমব্রয়ডারি মধ্যে বিভিন্ন ধরনের এমব্রয়ডারি আছে। তো বায়ারের রিকোয়ারমেন্ট রয়েছে এমব্রয়ডারি এবং প্রিন্ট ডেভেলপমেন্ট করার পর স্যাম্পল বানানোর আগে তাদের কাছে পাঠাতে হয়, এবং তারা দেখে এটা কনফার্ম করে যে হ্যাঁ প্রিন্টের কোয়ালিটি এবং অ্যাপিয়ারেন্স সবকিছু ঠিক আছে লুকিং। তখন আমরা স্যাম্পলে এই প্রিন্ট বা এমব্রয়ডারিটা অ্যাপ্লাই করার জন্য রেডি, এটা তখন অ্যাপ্রুভ হয়ে আসে। তো ফেব্রিক হোক বা ল্যাপটিপ হোক বা প্রিন্ট স্ট্রাইকের যে সাবমিশন হোক, এই সবগুলো সাবমিশনই মোস্ট অফ দ্য বায়ারের ক্ষেত্রে অনলাইনে তাদের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে ফুল ইনফরমেশন দিয়ে তাদের হচ্ছে এন্ট্রি দিতে হয়। তারা এই ওয়েবসাইটের এই ইনফরমেশন চেক করেই হচ্ছে অ্যাপ্রুভালটা দেয়। তো গেল অ্যাপ্রুভাল রিলেটেড অনেক বিষয়। এরপরের যে বিষয় সেটা আসতেছে হচ্ছে CS1 সাবমিশন উইথ ই প্যাটার্ন অ্যান্ড রিভিউ শিট। তো আমরা যে স্যাম্পলটা মেক করলাম, স্যাম্পলের সাথে একটা প্যাটার্ন সেকশন রেডি করবে, ই প্যাটার্ন যেটাকে বলে, ডিএক্সএফ, রুল, ওভারলে, এই তিনটা ফাইল রেডি রাখতে হয়। এবং এই স্যাম্পলটার ডিটেলস একটা শিট তৈরি করতে হয় যেটাকে বলে রিভিউ শিট। মোস্ট অফ দ্য বারের ক্ষেত্রে রিভিউ শিটের একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে। তো সেই ফরম্যাটে রিভিউ শিটটা করতে হয়, যেটাতে কোন ফেব্রিক ব্যবহার হয়েছে, কোন অ্যাক্সেসরিজ ব্যবহার হয়েছে, কোনটা কত পিস, এটাতে সবগুলাই অ্যাকচুয়াল ব্যবহার করা হয়েছে নাকি কোনো কিছু অ্যাভেলেবল ব্যবহার করা হয়েছে, সব ডিটেলস এই এই রিভিউ শিটের মধ্যে থাকে। যেটার প্যাটার্নটা কীরকম এবং একদম ডিটেলস প্রিন্ট এমব্রয়ডারির সহ এই প্রত্যেকটা অপারেশনের যে পিকচার এই রিভিউ শিটের মধ্যে অ্যাটাচ করা থাকে। অনেক ক্ষেত্রে স্যাম্পলের যে ডেমো, ডামিতে পড়ানোর পর একটা ভিডিও করতে হয়, ভিডিও করে সেই ভিডিও অ্যাটাচমেন্টে দিয়ে দিতে হয়। তো CS1 সাবমিশন স্যাম্পল সাবমিট বাইরের কাছে যে ডেটে পাঠানোর কথা, ফর এক্সাম্পল যদি 20 তারিখে 20শে সেপ্টেম্বর যদি আপনি স্যাম্পল পাঠানোর ডেট হয়, তাহলে 19শে সেপ্টেম্বরের মধ্যে সব ই প্যাটার্ন রিভিউ শিট সব কিছু রেডি করে তাদের একটা অনলাইনে সার্ভার আছে, সার্ভারের নির্দিষ্ট প্লেস আছে, সেই জায়গায় সেগুলো আপলোড দিয়ে দিতে হবে, যাতে করে বায়ার স্যাম্পল হাতে পাওয়ার সাথে সাথে ওই সার্ভার চেক করলে ডকুমেন্টসগুলো পেয়ে যায় এবং স্যাম্পলটা এই ডকুমেন্টের সাথে সে ম্যাচ করে চেক করতে পারে। তো বায়ার দেখা যাচ্ছে CS1 স্যাম্পলের ক্ষেত্রে বিভিন্ন অ্যাড্রেস দেয়। বায়ারের অ্যাড্রেস একটা একটা এক কপি স্যাম্পল পাঠাতে হয় বিডি অফিস, একটা হচ্ছে হংকং অফিস আর একটা হচ্ছে বায়ারের কাছে, এবং বায়ারের মেন অফিস হইতে পারে আমেরিকা বা সুইজারল্যান্ড। তো প্রত্যেকটা কাউন্টার স্যাম্পল এভাবে আমরা CS1 স্যাম্পলটা সাবমিট করা হয়। তো CS1 স্যাম্পল সাবমিট করার 10 থেকে 15 দিনের মধ্যে এই CS1 স্যাম্পল তারা কমেন্টস দেয়, কমেন্টস সহ টেকপ্যাকের নিচে যে টেকপ্যাক আবার নতুন একটা টেকপ্যাক দেয়। টেকপ্যাকের মধ্যে আমরা যে CS1 স্যাম্পলটা মেক করছি, সেই মেক করা স্যাম্পলে কি কি সমস্যা ছিল, কি কি প্রবলেম ছিল, সেই অনুযায়ী তারা ওই যে পিডিএফ ফাইলটা দিছিল আমাদেরকে আগে দিয়েছিল CS1 স্যাম্পল তৈরির জন্য, এরকম আরেকটা পিডিএফ তারা দিয়ে দিবে CS2 স্যাম্পল তৈরির জন্য, আপগ্রেডেড যে টেক প্যাক সেটা তারা দিয়ে দিবে। সেখানে কমেন্টস উল্লেখ থাকবে, ফর এক্সাম্পল কমেন্টসে লেখা থাকবে যে এই স্লিপটা সমান হয় নাই, বা এটা হচ্ছে স্টিচটা আনইভেন্ট, অথবা এখানে কোনো ক্ষেত্রে কোনো প্রসেস সুইং এর সময় পাকারিং হয়েছে, এই পাকারিং থাকা যাবে না, বা স্টাইলিং চেঞ্জ করতে হবে, বিভিন্ন ধরনের কমেন্টস তারা অ্যাড করে। তো যখন আমরা CS1 অর্থাৎ কাউন্টার স্যাম্পল 1 শেষ হয়ে গেল, এর পরের স্টেজটা হচ্ছে CS2 স্যাম্পল। তো আমরা যে টেকপ্যাকগুলো কমেন্ট সহ রিসিভ করতেছি সেই টেকপ্যাকগুলোই হচ্ছে CS2 স্যাম্পলের জন্য টেকপ্যাক। এই টেকপ্যাক এই টেকপ্যাক এবং এই টেকপ্যাকের ভিতরে যে কমেন্টস আছে সেটা ফলো করে আমরা CS2 স্যাম্পলটা মেক করব। তো CS2 স্যাম্পল মেক করার ক্ষেত্রে ওই CS1 স্যাম্পলের মতোই সেম প্রসিডিউর। তো আমরা নেক্সট ভিডিওতে CS2 স্যাম্পল নিয়ে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।